দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হল, সংসদীয় রীতি মানল না শাসক গোষ্ঠী, অধ্যক্ষ পদে বুট হচ্ছেই, বিড়লার বিপক্ষে ইন্ডিয়ার প্রার্থী কে সুরেশ। শাসক গোষ্ঠী সংসদীয় রীতি মানতে না চাওয়ায় নির্বাচনী হতে চলেছে লোকসভার অধ্যক্ষ পদে। শাসক এনডিএ আগে থেকেই অধ্যক্ষ পদে ওম বিড়লার নাম ঘোষণা করে দিয়েছিল। বিরোধী ইন্ডিয়ার তরফে স্পষ্টই বলা হয়েছিল, লোকসভার উপাধ্যক্ষ পদটি বিরোধীদের জন্য ছেড়ে দেওয়া হলে অধ্যক্ষ পদে ওম বিড়লাকে সমর্থন জানাবে তারা। কিন্তু এনডিএ নেতৃত্ব এই ন্যূনতম সংসদীয় রীতি মানতে অস্বীকার করায় অধ্যক্ষ পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় বিরোধীরা। সেই মতো কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ কুদিকুল্লিন সুরেশ মঙ্গলবার অধ্যক্ষ পদে লড়াইয়ে মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার সকাল 11টায় ভোট রয়েছে। অঙ্কের নিরিখে এনডিএ প্রার্থী ওম বিড়লা এগিয়ে থাকলেও নীতিগত প্রশ্নেই বিরোধীরা অধ্যক্ষ পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে লোকসভা শুরুর মুহূর্তেই শাসক গোষ্ঠীকে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিল তারা। বিরোধীরা প্রথম থেকে বলে আসছিল, উপাধ্যক্ষ পদটি তাদের জন্য ছেড়ে দেওয়া হলে তারা লোকসভার অধ্যক্ষকে সর্বসম্মতভাবে নির্বাচিত করবে। কিন্তু বিজেপি সম্মত ছিল না। লোকসভায় উপাধ্যক্ষ করা হয়েছে এডিএসরি এডিএমকের এম থাম্বিদুয়াইকে। বিরোধীরা উপাধ্যক্ষ পদ থেকে বঞ্চিত করা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সপ্তদশ লোকসভায় নজিরবিহীনভাবে উপাধ্যক্ষ পদে কাউকে নিয়োগই করা হলো না। আগের দুবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জেরে অধ্যক্ষ কিংবা উপাধ্যক্ষ পদে আলোচনার ক্ষেত্রে বিরোধী শিবিরকে গুরুত্বই দেয়নি। সাধারণত অধ্যক্ষ সর্বসম্মতভাবেই বিবেচিত হন। কিন্তু এবার বিজেপি একক গরিষ্ঠতা না পাওয়ায় নির্ভর করতে হচ্ছে শরিকদের উপরে। বিরোধীরাও শক্তি বাড়িয়েছে। পরিসংখ্যান বলছে এনডিএর পক্ষে 294 জন সাংসদ রয়েছেন। উল্টোদিকে ইন্ডিয়ার শক্তি 234 জন সাংসদের সমর্থন। এই কারণেই তারা এবার উপাধ্যক্ষ পদটির জন্য চাপ দিয়েছেন। প্রথম থেকেই শাসক গোষ্ঠী বিষয়টিকে আমল দিচ্ছিল না। এদিন সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দপ্তরে কংগ্রেসের নেতা কেসি বেণুগোপাল এবং ডিএমকের টিআর বালুর সঙ্গে আলোচনায় বসেন শাসক গোষ্ঠীর নেতারা। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডাও। তারা ওম বিড়লাকে সর্বসম্মতভাবে মেনে নেওয়ার প্রস্তাব বিরোধীদের দিলেও তাদের দাবি মানতে চান না বলেই জানা গিয়েছে। শাসক গোষ্ঠী বিরোধীদের প্রস্তাব মানতে অস্বীকার করায় সিংয়ের দপ্তর থেকে কিছুক্ষণের মধ্যে আলোচনা ছেড়ে বেরিয়ে যান বালু এবং বেণুগোপাল। এরপরেই অধ্যক্ষ পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে ইন্ডিয়া মঞ্চ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও জানিয়ে দিয়েছেন, সরকার পক্ষ উপাধ্যক্ষ পদটি মানতে না যাওয়ায় আমরাও অধ্যক্ষ পদে সম্মতি জানাইনি। প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের কাছ থেকে গঠনমূলক সহযোগিতার আহ্বান জানালেও বা তার দল সেই পথে হারতে রাজি নয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে টেলিফোন করে অধ্যক্ষ পদের সমর্থন চাওয়ার পাশাপাশি বলেছিলেন পরে ফোন করবেন, কিন্তু তিনি সেই ফোন করেননি। এতেই স্পষ্ট, মোদিজি সহযোগিতা চাইলেও বিরোধীদের অপমানিত করে যাবেন। একইভাবে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এদিন বলেছেন, সংসদীয় গণতন্ত্র চলে পারস্পরিক বিশ্বাসের উপরে। বিশেষ করে এই প্রশ্নে শাসক গোষ্ঠী কতটা আস্থা রাখতে পারছে তার উপরেও নির্ভর করে গোটা বিষয়টি। আমাদের অজৈবিক প্রধানমন্ত্রী সপ্তদশ লোকসভা চালিয়েছেন উপাধ্যক্ষ ছাড়াই। এই ঘটনা নজিরবিহীন। অথচ অতীতে মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী এবং পিভি নরসিমা রাওয়ের আমলে উপাধ্যক্ষ পদটি বিরোধীদের জন্যই বরাদ্দ করা হয়েছিল। ইন্ডিয়া মঞ্চ সোজাসুজি সংসদীয় রীতি অনুযায়ী উপাধ্যক্ষ পদটি চেয়েছিল। বিনিময়ে অধ্যক্ষ পদে সরকার পক্ষকে সমর্থনের কথা বলেছিল, কিন্তু নিজের কীর্তি অনুযায়ী সেই প্রস্তাব মানতে পারেননি আমাদের অজৈবিক প্রধানমন্ত্রী। নজর কাড়ার মতো বিষয় হলো, সাম্প্রতিক অতীতে কোনো অধ্যক্ষকেই পুনরায় ওই পদে বিবেচনা করা হয়নি। ওম বিড়লাকে ফের সরকার পক্ষ মনোনীত করেছে। অবশ্য অধ্যক্ষ পদ নিয়ে প্রাথমিকভাবে শরিকদের মধ্যে তেলুগু দেশমের সঙ্গে টানাপোড়েন চলছিল বিজেপির।
2019 সালে বিজেপির অনেক বর্ষীয় নেতাকে উপেক্ষা করে অধ্যক্ষ হিসেবে ওম বিড়লাকে বেছে নেওয়া হয়েছিল। পরে বোঝা যায় তিনি মোদী শাহের অনুগত হিসেবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে মদত জুগিয়ে গিয়েছেন। তিনি ওই পদে বসার পরেই সংবিধানের 370 ধারা খারিজ করা হয়েছে জম্মু কাশ্মীরে। তারই আমলে বিতর্কিত 3 দণ্ড সংহিতা, নাগরিকত্ব সংশোধনী আইন, রাম মন্দির উদ্বোধন সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আবার তিনি একই অধিবেশনে 100 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে হইচই ফেলে দিয়েছিলেন। এখন নজিরবিহীন ঘটনা ঘটিয়ে শাসক গোষ্ঠীর বাহবা করলেও সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে কালো সময় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। অদ্ভুত কারণ দেখিয়ে বহিষ্কার করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেও। সেই জলও গড়িয়েছে অনেক দূর। আবার তার আমলেই কেড়ে নেওয়া হয়েছিল রাহুল গান্ধীর সাংসদ পদ। ফলে মোদী শাহ ঘনিষ্ঠ সেই বিতর্কিত বিড়লাকেই এবার অধ্যক্ষ হিসেবে মনোনীত করেছেন সরকার পক্ষ। অন্যদিকে কেরালা থেকে 8 বার নির্বাচিত কুদিকুন্ডিল সুরেশ সবচেয়ে বর্ষীয়ান সাংসদ। উল্লেখ করার মতো বিষয় হলো, স্বাধীন ভারতে এইবারই প্রথম অধ্যক্ষ পদে নির্বাচন হচ্ছে না। অতীতে 1976 সালে অধ্যক্ষ পদে নির্বাচন হয়েছিল। 1952 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অধ্যক্ষ পদে জি.ভি. মলবনকরের নাম প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাব মানতে চাননি ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত সিপিআই সাংসদ কে গোপাল সহ সিপিআইয়ের 16 জন সাংসদ। তারা পাল্টা প্রার্থী দিয়েছিলেন পিডব্লিউপিআর শঙ্কর শান্তারাম মুরেকে। ভোটাভুটিতে অবশ্য মলবনকরের কাছে বড় ব্যবধানেই পরাস্ত হন মুরে। আবার 1975 সালে জুনে জরুরি অবস্থা ঘোষণার পর সংসদের 5ম অধিবেশনের মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছিল। তখন অধ্যক্ষ পদে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রস্তাব করেছেন রঘুরামাইয়ের নাম। বিরোধিতা করে আদি কংগ্রেস সাংসদ এম মেহতা প্রস্তাব করেছেন জগন্নাথ রাও যোশীর নাম। ভোটে স্বাভাবিকভাবেই হেরে যান যোশী। কেজরিওয়ালের জামিন আটকালো দিল্লি হাইকোর্ট, গ্রেপ্তার করল সিবিআই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছিল নিম্ন আদালত। সেই নির্দেশে মঙ্গলবার স্থগিতাদেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। তারপরেই এদিন রাতে তিহার জেলে গিয়ে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে আরেক কেন্দ্রীয় সংস্থা সিবিআই। বুধবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি আছে। দিল্লির রাউস এভিনিউ আদালত কেজরিওয়ালকে যে জামিন দিয়েছিল, ইডি তার বিরুদ্ধে আবেদন জানিয়েছিল দিল্লি হাইকোর্টে। কেজরিওয়াল আবার তার বিরুদ্ধে গিয়েছেন শীর্ষ আদালতে। সেখানে জামিন পেলেও দিল্লির মুখ্যমন্ত্রী যাতে জেল থেকে বেরোতে না পারেন, সেই কারণেই সিবিআইকে দিয়ে এবার তাকে গ্রেফতার করা হলো বলে মনে করা হচ্ছে। তার বিরুদ্ধে দিল্লির আবগারি বিধি লঙ্ঘনের মামলায় ইডির দেওয়া প্রমাণ্য নথি নিম্ন আদালত সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেনি বলেই এমন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিন এমনই বলেছেন বিচারপতি সুধীর কুমার জৈনের অবসরকালীন বেঞ্চ। পাশাপাশি কেজরিওয়ালের জামিনের আবেদনের বিরুদ্ধে ইডির জমা দেওয়া হলফনামা সহ তথ্য প্রমাণ ও যুক্তি আরও খতিয়ে দেখা জরুরি বলে এদিন মন্তব্য করেছেন আদালত। তার ভিত্তিতেই এদিন তার জামিনের নির্দেশ স্থগিত রাখা হয়েছে। এদিন দিল্লি হাইকোর্টের এই নির্দেশের বিরোধিতা করেছেন আম আদমি পার্টির আপ। নিম্ন আদালতের জামিনের নির্দেশে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে বলে মঙ্গলবার বিবৃতি দিয়েছে আপ। এই প্রসঙ্গে আপ নেতা ও দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, আমরা এই নির্দেশ মানছি না। হাইকোর্ট এই সিদ্ধান্ত কেজরিওয়ালের বিরুদ্ধে প্রভাবিত হয়ে দিয়েছে। পাঠকের কথা, মতামতের জন্য সম্পাদক দায়ী নয় অংশে প্রকাশিত কিছু লেখা। কার স্বার্থে শিক্ষা একত্রীকরণের সিদ্ধান্ত? মানব সমাজকে এগিয়ে নেওয়ার মূল শর্ত হচ্ছে শিক্ষা। 40-এর দশকে রাজ্যের বুকে শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দিতে প্রয়াত জননেতা দশরথ দেবের নেতৃত্বে 1945 সালে সদরের দুর্গা চৌমুহনী পাড়ায় প্রতিষ্ঠিত হয়েছিল জনশিক্ষা সমিতি। এই সমিতির মূল কাজই ছিল শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দেওয়া। এই লক্ষ্য সামনে রেখে বেসরকারি উদ্যোগে শতাধিক স্কুল গড়ে উঠেছিল গ্রাম পাহাড়ে। পরে স্কুলগুলোকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছিল। শিক্ষা সম্প্রসারণের গতি বৃদ্ধি পায় 1978 সালে রাজ্যে বামফ্রন্ট সরকারের আসার পর। কিন্তু এখন আমরা কি দেখছি? বিজেপি জোট সরকার 160টি স্কুলের দরজা বন্ধ করে শিক্ষা ব্যবস্থাকে
একত্রীকরণের সিদ্ধান্ত নিয়েছে। অজুহাত একটাই, স্কুলে পড়ুয়াদের সংখ্যা হ্রাস পাচ্ছে। মুদ্রা কথা হলো, সরকারি স্কুলগুলোকে তুলে দিতে চাইছে সরকার। শতাধিক সরকারি স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনে যখন সাফল্য দেখাতে পারছে না, এই অবস্থায় শিক্ষাবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার। শিক্ষার আলো গ্রাম পাহাড়ে পৌঁছে দিতে বামফ্রন্ট সরকার যে লক্ষ্য নিয়ে কাজ করেছিল, সেটাকে ধ্বংস করে দিতে মরিয়া জোট সরকার। শিক্ষা ব্যবস্থায় একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করে চলেছে সরকার। তা কিছুতেই মেনে নেওয়া যায় না রাজ্যের শিক্ষানুরাগী মানুষজন, ছাত্র সমাজ।